আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের বাক্য রূপান্তর। তোমরা জানো যে বাক্য রূপান্তর টপিকটি এইচএসসি অন্তর্ভুক্ত একটি টপিক, অর্থাৎ এই বাক্য রূপান্তর টপিক থেকে এইচএসসি বোর্ড প্রশ্নে 5 নাম্বার কোয়েশ্চেনে এই বাক্য রূপান্তর টপিকটা থাকে। এই বাক্য রূপান্তরে 5 নাম্বারে সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়, 5-এর খ এবং 5-এর ক এবং 5-এর খ। কতে সাধারণত লিখিত প্রশ্ন হয় এবং খতে হয় রূপান্তরমূলক প্রশ্ন। বা লিখিত প্রশ্নে সাধারণত কেমন থাকে ভাইয়া? লিখিত প্রশ্নে কি কি প্রশ্ন আসে? যেমন ধরো আসে যে এক ধরনের প্রশ্ন আসে যে বাক্য কাকে বলে, এবং তারপরে যে বাক্যের যে একটি সার্থক বাক্যের যে 3টি গুণ, অর্থাৎ আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো লিখতে বলা হয়। আবার এরকম প্রশ্ন আসে যে বাক্য কাকে বলে এবং বাক্যের অর্থগত দিক দিয়ে যে কত প্রকার, উদাহরণসহ লিখো। অর্থাৎ যে বাক্য যে অর্থগত দিক দিয়ে 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। আর রূপান্তর অংশে একটি বাক্য দেওয়া থাকে, এই বাক্যটিকে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য অথবা অস্তিবাচক বা নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়। তাছাড়া এই বাক্য রূপান্তর বা বাক্য প্রকরণ টপিকটা থেকে প্রতি বছর তোমার বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিসিএস প্রিপারেশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বাক্য রূপান্তর থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সাধারণত এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একটি বাক্য দেওয়া থাকে এবং বাক্যে দেওয়া থাকে এবং প্রশ্ন জানতে দেওয়া হয় যে এই বাক্যটি কোন বাক্য, বাক্যটি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য। শুধু এই কনফিউশনগুলি যদি ক্লিয়ার করতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। দেখো, বাক্য রূপান্তর করার আগেই আমাদের যে মূল বেসিক জিনিসটা আগে জানা লাগবে। প্রথমে হলো যে বাক্য জিনিসটা আসলে কি। আজকে আমরা কি বলবো? বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর, বাক্য জিনিসটা কি আসলে জানার আগে একটা বাক্য লিখি। একটা বাক্য লিখলেই তোমরা বুঝতে পারবে যে বাক্য জিনিসটা আসলে কি। হলো যে আমার একটা কলম আছে। কি আছে ভাইয়া? আমার একটা কলম আছে। এই যে বাক্যে দেখতে পাচ্ছ, এটা একটা কিন্তু বাক্য, এটা একটা সার্থক এবং পূর্ণাঙ্গ একটা বাক্য। এই বাক্যে যে আমার একটা কলম আছে, এই যে এগুলো, এই যে আমার একটা কলম আছে, এইগুলো এক একটি হলো পদ। এগুলো কি ভাইয়া? এগুলো একটি পদ। আমার হলো একটা পদ, এই একটা হলো একটি পদ, কলম হলো একটি পদ এবং আছে হলো একটি পদ। তাহলে ভাইয়া এই যে একটা, এটা তোমরা জানো যে এটা একটা সাধারণ বাক্য। এই বাক্যে এটা একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ এবং এই যে একটা পদ। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে বাক্য সাধারণত একাধিক পদের সমন্বয়ে গঠিত হয়। বাক্য কিসের সমন্বয়ে গঠিত হয়? বাক্য সাধারণত একাধিক পদের সমন্বয়ে গঠিত হয়। তাহলে বাক্যের যে সংজ্ঞাটা বা সুন্দর করে যদি সংজ্ঞাটা আমি বলি, তাহলে বাক্যের সংজ্ঞাটা এমন হবে যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্য কাকে বলে ভাইয়া? পরস্পর সম্পর্কযুক্ত। যেমন আমার এবং একটা, এগুলো হলো পরস্পর সম্পর্ক। আমার একটা পদ এবং একটা হচ্ছে পদ, এবং আমারও একটা হলো পরস্পর সম্পর্কযুক্ত দুটি পদ, পরস্পর সম্পর্কযুক্ত দুটি পদ, একাধিক পদ একত্র হয়ে অর্থাৎ একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই পরস্পর সম্পর্কযুক্ত পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে। যেমন আমার একটি কলম আছে, এই বাক্য দিয়ে একটা বক্তার একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হলো, অর্থাৎ এটি হলো বাক্য। বাক্য কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। এই বাক্য ডেফিনেশনটা যদি আরেকবার আমি সুন্দরভাবে বলি, যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। আশা করি তোমরা বাক্য জিনিসটা কি বা বাক্যর যে বেসিক কনসেপশনটা সেটা তোমরা, ব্যাখ্যার যে বেসিক কনসেপ্ট সেটা বুঝতে পারছো। অনেকের মাঝে যে প্রশ্ন আসতে লাগে যে বাক্যে ব্যবহৃত ইয়েগুলো, তো আগের উদাহরণটা যদি আমার বই আছে, অনেকেরই একটা বিষয় খটকা লাগে যে ভাইয়া এইখানে এই যে আমার শব্দটা, এটা তো পদ, কিন্তু আমারটা একটা তো শব্দ, তাহলে এটা পদ হলো কেন? এই শব্দ এবং পদের মধ্যে একটা খটকা সবার থেকেই যায়। এই শব্দ এবং পদের মধ্যে খটকাটা দেখো, যখন ধরো
এই যে আমি লিখলাম আমার, এই যে লিখলাম আমার, এটা যে মানে আলাদা এক জায়গায় আছে, তখন এটা হলো শব্দ। আলাদা এক জায়গায় আছে তখন এটা হলো শব্দ। কিন্তু এই আমার যখন এই আমার বই আছে এই বাক্যের মধ্যে ব্যবহৃত হলো, তখন সেটা আর শব্দ নেই, সেটা পদে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ যখন কোনো একটা শব্দ আলাদা থাকে তখন সেটা শব্দ, বাট যেটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ তখন সেটা আর শব্দ থাকে না, তখন সেটা পদে পরিণত হয়। যেমন বই, ধরো এই জায়গায় বই আছে, এটা একটা শব্দ, বাট যখন এই এই বাক্যের মধ্যে এই বইটা ব্যবহৃত হয়েছে, এই বইটা তখন আর শব্দ নেই, এটা হলো পদ। এটাই হলো পদ এবং শব্দের মধ্যে একটা বেসিক পার্থক্য। আশা করি পদ এবং শব্দের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা তোমরা বুঝতে পারছো। এটা যদি বোঝো তাহলে আরেকটি নতুন টপিকে যাই। তোমরা বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ঘাটাঘাটিগুলো দেখতে পারবা যে প্রায় এক ধরনের প্রশ্নের আমরা সম্মুখীন হই যে ভাইয়া ভাষার মূল উপাদান কোনটি, ভাষার মূল উপাদান কোনটি, বা ভাষার বৃহত্তম একক কোনটি, বা ভাষার মূল উপাদান বা উপকরণ কোনটি। আমার মনে হয় এরকম প্রশ্নের সম্মুখীন তোমরা সবাই হয়েছো। তা দেখো ভাষার মূল স্ট্রাকচারটা কি, অর্থাৎ ভাষাটা কোন গঠনে সংগঠিত হয়। ভাষার স্ট্রাকচারটা দেখো, প্রথমে ধ্বনি, তারপরে একাধিক ধ্বনির সমন্বয়ে একটি শব্দ গঠিত হয়, একটি শব্দ গঠিত হয়। তারপরে একাধিক শব্দের সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়, একটি বাক্য গঠিত হয়, এবং একাধিক বাক্যের সমন্বয়ে ভাষা গঠিত হয়, ভাষা গঠিত হয়। এটাই হলো ভাষা একটা স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচারে ভাষাটা গঠিত হয়। প্রথমে একটা ধ্বনি, যেমন ক, খ, মা, এগুলো সবই হলো ধ্বনি, এবং একাধিক ধ্বনির সমন্বয়ে একটা শব্দ গঠিত হয়, এবং একাধিক শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়, এবং এই একাধিক বাক্যের সমন্বয়ে একটা ভাষা গঠিত হয়। তাহলে ভাই ভাষার যে মূল উপাদান বা ভাষার বৃহত্তম একক কোনটি? ভাষার বৃহত্তম একক হলো এই যে বাক্য, বৃহত্তম একক, বৃহত্তম একক। ভাষার বৃহত্তম একক কোনটি ভাইয়া? এই যে বাক্য। তাহলে আরেকটা এই এই স্ট্রাকচার থেকে যদি আমরা বলতে পারি যে ভাইয়া ভাষার বৃহত্তম একক যদি বাক্য হয়, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? তোমরা সবাই বুঝতে পারছো যে ভাষা গঠনের যেহেতু বেসিক বা যেহেতু ধ্বনি থেকে ভাষা সৃষ্টি হয়, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হলো এই ধ্বনি। এটা হলো ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, এটা হলো ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার বৃহত্তম একক কোনটি? ভাষার বৃহত্তম একক হলো বাক্য। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আশা করি এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম ব্যাপারটা বুঝতে পারছো। এই জায়গায় আরেকটা জিনিস দেখো, বাক্যের আবার বৃহত্তম একক কোনটি? বাক্যের বৃহত্তম একক হলো আবার এই শব্দ। বাক্যের বৃহত্তম একক, বাক্যের মূল উপকরণ বা মূল উপাদানটা হলো কিন্তু আবার শব্দ। আশা করি এই বৃহত্তম একক এবং ক্ষুদ্রতম একক এই রিলেটেড কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি আমি আবার একটু রিপিট করি যে ভাষার বৃহত্তম একক হলো বাক্য, আর ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, এবং আবার যে বাক্যটা আছে এই বাক্যের মূল উপাদান বা মূল উপকরণটা হলো কিন্তু আবার শব্দ। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো যে একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কি, বা একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে। তোমরা জানো যে একটি বাক্য যদি সার্থক হতে হয়, তাহলে ওই বাক্যটি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ বাক্যটি যদি সার্থক হতে হয় এই তিনটি গুণ বা থাকতে হবে। তাহলে একটি বাক্যের গুণ কয়টি? তিনটি। এর প্রথমটি হলো আকাঙ্ক্ষা। কি? আকাঙ্ক্ষা। এটি হলো আসক্তি, আসক্তি। আর 3 নাম্বারটি হলো যোগ্যতা। একটি সার্থক বাক্যের এই তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। এই তিনটি গুণের মধ্যে যদি যে কোনো একটি গুণ না থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে সেই সার্থক বাক্য নয়। প্রথমে যদি আমরা আকাঙ্ক্ষা দেখি, যে আকাঙ্ক্ষা জিনিসটা কি। তোমরা জানো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা শব্দের অর্থ হলো ইচ্ছা। ধরো এই আকাঙ্ক্ষাটা হলো যে বাক্যের কিছু অংশ শোনার পর এই বাক্যের বাকি অংশ শোনার যে ইচ্ছা, বা সেটাই হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ একটি বাক্যের কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা, সেটি হলো আকাঙ্ক্ষা। ধরো
আমি তোমাকে ডট ডট ডট, এ ধরো যে একটি বাক্য লিখলাম যে আমি তোমাকে, এটা একটা বাক্যের একটা কিছু অংশ। এই বাক্য শোনার পর কি তোমার আকাঙ্ক্ষাটা বা নিবৃত্তি হয়েছে? অবশ্যই না। এটা এটা এই বাক্যে আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়নি। আর এই বাক্যের এই অংশটুকু অর্থাৎ আমি তোমাকে শোনার পর তোমাকে আরো আরো কিছু শোনার বা তোমার মনে ইচ্ছা থাকে বা তোমার আকাঙ্ক্ষা থেকে যায়, এই বাক্যে কিন্তু তোমার আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। এই আমি তোমাকে শোনার পর তোমার আকাঙ্ক্ষাটা আরো থেকে যায়। যদি আর যদি দেই যে চিনি, আমি তোমাকে চিনি, তখন কিন্তু আর তোমার আকাঙ্ক্ষা থেকে যায় না, তখন তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ এটা একটি আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাক্য। তারপরে আমি তোমাকে চিনি দেয়া, তারপরে যে লিখি আজ রাতে, যেমন আজ রাতে এটা বাক্যের একটা অংশ। এই বাক্যের এই অংশটুকু শোনার পর তোমার কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায় বা তোমার একটা ইচ্ছা থেকে যায় যে এই বাক্যের পরের অংশটুকু শোনার জন্য। এই বাক্যের পরের অংশ যদি আজ রাতে আমি প্রচুর পড়ব, প্রচুর পড়ব, এখন কিন্তু তোমার আর আকাঙ্ক্ষা থাকে না, এখন এই বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য। আর আকাঙ্ক্ষা হলো এটাই, অর্থাৎ বাক্যের একটু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা সেটাই হলো আকাঙ্ক্ষা। আশা করি তোমরা আকাঙ্ক্ষার যে কনসেপ্টটা সেটা বুঝতে পারছো। এরপরে ধরো হলো আসক্তি। ভাইয়া আসক্তি জিনিসটা কি? আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য বা নিকটে। সাধারণত বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলে। কি বলে ভাইয়া? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। তোমরা পদ সম্পর্কে জানি সবাই, তোমরা পদ সম্পর্কে অবগত যে পদ জিনিসটা আসলে কি। সুশৃঙ্খল যে পদ, একটি অর্থাৎ একটি পদের পরে যে আরেকটি পদ বসবে, সেই পদের যে সুশৃঙ্খল বিন্যাসটা, এই সুশৃঙ্খল বিন্যাসটাকেই আসক্তি বলা হয়। ধরো একটি মনের ভাব প্রকাশের জন্য একটি বাক্যের পদগুলো পরপর সাধারণত একটি মনের ভাব প্রকাশ করার জন্য একটি বাক্যের পদগুলো এমনভাবে পরপর বসাতে হবে যাতে বক্তার মনের ভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়, তাহলে সেটি একটি আসক্তি সম্পূর্ণ বাক্য হবে। যদি আমি লিখি চন্দ্র চারিদিকে পৃথিবী ঘুরে, চন্দ্র চারিদিকে ঘুরে পৃথিবী ঘুরে, এই যে একটা বাক্য লিখলাম যে চন্দ্র চারিদিকে ঘুরে পৃথিবী, এই বাক্যটার পদের যে বিন্যাস, তোমরা জানো যে চন্দ্র একটা পদ, চারিদিকে একটা পদ, এই ঘুরে একটা পদ, পৃথিবী একটা পদ, এই পদের যে বিন্যাস, এই বিন্যাসটা কি সুশৃঙ্খল হয়েছে বা এই 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 বিন্যাসটা দিয়ে কি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে? অবশ্যই না। এই বাক্যে পদের সুশৃঙ্খল বিন্যাসটা হয় না, তাহলে এটি একটি আসক্তি সম্পূর্ণ বাক্য নয়, এটি একটি হলো আসক্তিহীন বাক্য। যদি আমি এই বাক্যটাকে লিখি চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘরে, পৃথিবীর চারিদিকে ঘুরে, চারিদিকে ঘুরে, এটি কিন্তু একটি আসক্তি সম্পূর্ণ বাক্য, অর্থাৎ এই বাক্যে পদের বিন্যাসটা সুশৃঙ্খল ভাবে হয়েছে। আসক্তি বলতে এটাই বোঝায়, অর্থাৎ পদের সুশৃঙ্খল বিন্যাসকে আসক্তি বলে। আশা করি তোমরা আসক্তি বিষয়টা সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আশা করি এই আসক্তি কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের যে যোগ্যতায় আমরা চলে যাই। যোগ্যতা জিনিসটা আসলে কি ভাই? যোগ্যতা এই শব্দের মধ্যে কি যোগ্যতা ব্যাপারটা আছে, লুকিয়ে আছে। যোগ্যতার বিষয়টা আসলে কি? সাধারণত যোগ্যতা বলতে ভাই দেখো, যোগ্যতা বলতে কি একটি বাক্যের গুণগত, অর্থগত, ভাবগত মিল বা সামঞ্জস্যকে যোগ্যতা বলে। ভাই যোগ্যতা কি ভাই? ভাই একটি বাক্যের অর্থগত বা ভাবগত এবং সামঞ্জস্যকে যোগ্যতা বলে। অর্থাৎ তুমি একটি বাক্য লিখলা, এর অর্থগত মিল থাকতে হবে, এর ভাবগত মিল থাকতে হবে, তাহলে সেটি হবে যোগ্যতা সম্পন্ন বাক্য। আর যদি এর অর্থগত মিল না থাকে তাহলে সেটি যোগ্যতা সম্পন্ন বাক্য হবে না, সেটি হবে যোগ্যতাহীন বাক্য। ধরো আমি একটি বাক্য লিখি গরু ঘাস খায়। কি খায় ভাইয়া? গরু ঘাস খায়। এটি কিন্তু একটি বাক্য। এই বাক্যে দেখো এই বাক্যে দেখো এই বাক্যে কিন্তু বাক্যটা সম্পূর্ণ, এই বাক্যটা কিন্তু একটি আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাক্য, কিন্তু এই বাক্যে কিন্তু বক্তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তারপরে দেখো এই বাক্যে পদের যে বিন্যাস, যেমন গরু একটি পদ, ঘাস একটি পদ, খায় একটি পদ, পদের বিন্যাসটা সুশৃঙ্খলভাবে হয়েছে, কিন্তু বাক্যটি তবুও সঠিক নয়। বাক্যটি কেন সঠিক নয়? কারণ এই বাক্যটি যোগ্যতা সম্পন্ন বাক্য না, এটির অর্থগত মিল নেই, এটি হলো যোগ্যতা। যদি আমি বলি এখানে ঘাস হবে না, এখানে
মাংস হবে। একটু মিসকনসেপশন হয়েছে, এখানে মাংস হবে। ভাই কি গরু মাংস খায়? এর আগে যে আমি ঘাসটি বলছি এটা আমার একটু ভুল হয়েছে, সবাই মাফ করে দিবেন। গরু মাংস খায়, এই বাক্যটা দেখো, এই বাক্যে আকাঙ্ক্ষা কিন্তু হয়েছে বা আকাঙ্ক্ষার পরিবৃত্তি হয়েছে, বা এই বাক্যে শোনার পর বক্তার আর কোনো ইচ্ছা থাকে না এবং পদের বিন্যাসটা সুশৃঙ্খল হয়েছে, তবে ওই বাক্যটি সঠিক নয়। কেন ভাইয়া? এই বাক্যটার যোগ্যতা নাই বা এই বাক্যটি অর্থহীন, এই বাক্য দ্বারা কোনো অর্থ বোঝায় না। যদি আমি লিখি গরু ঘাস খায়, তাহলে কিন্তু এই বাক্যটা সঠিক, কারণ এই বাক্যটা সঠিক। এই বাক্যটা দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। ধরো আবার যদি দেই আমি, হাতি আকাশে ওড়ে, সেম কাহিনী। দেখো ভাইয়া, এই বাক্যে একটি আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাক্য, বা এই বাক্য শোনার পর বক্তার মধ্যে আর কোনো কিছু শোনার ইচ্ছা থাকে না। তারপরে পদের বিন্যাসও সুশৃঙ্খলভাবে হয়েছে। তবেও এত কিছু সুতরাং হওয়া সত্ত্বেও, আকাঙ্ক্ষা এবং আসক্তি সম্পূর্ণ হওয়া সত্ত্বেও এই বাক্যটি সঠিক নয়, কারণ এই বাক্যটি অর্থহীন, বা এই বাক্য দিয়ে বক্তার মনে ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, এটি যোগ্যতাহীন বাক্য। হাতি আকাশে উড়ে, এটা হয়? হাতি আকাশে উড়ে না। আকাশে কি উড়ে ভাইয়া? আকাশে পাখি উড়ে। কি? পাখি আকাশে উড়ে। পাখি আকাশে ওড়ে। এই যে দেখলাম যে পাখি আকাশে ওড়ে, এখন এটি হলো যোগ্যতা সম্পূর্ণ বাক্য। এই বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং এই বাক্যের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, যে পাখি আকাশে ওড়ে। কিন্তু একটু আগে যখন আমরা বলছি যে হাতি আকাশে ওড়ে, এটি একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য নয়। আশা করি একটি সার্থক বাক্যের যে 3টি গুণ বা বৈশিষ্ট্য, আশা করি তোমরা বুঝতে পারছো যে একটি সার্থক বাক্যের যে 3টি গুণ থাকা উচিত, বা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। এই বিষয়টা যদি ক্লিয়ার হও, তাহলে আমরা এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, যে গঠনগত দিক থেকে যে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এইটাতে আমরা মুভ করতে পারি, যদি তোমরা সবাই বুঝে থাকো। এই গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, এই গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার যাওয়ার আগে গেলে তোমরা এই বাক্যের যখন এই বাক্যের শ্রেণী বিভাগগুলো পড়বা, যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তখন সবাই যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যে বিষয়টা, সেই বিষয়টা তোমরা ফেস করবা, যে এই সরল বলো, জটিল বলো, যৌগিক বলো, সব জায়গায় এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যে বিষয়টা বা কনসেপ্টটা, সেটা আছে। তো আমি এই বাক্যে যে অর্থগতভাবে 3 প্রকার, সরল, জটিল, যৌগিক, সেখানে যাওয়ার আগে তোমাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া জিনিসগুলো আসলে কি, সেটার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। দেখো, এবার শিখলাম সমাপিকা, অসমাপিকা, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, তোমরা যেটা ইংরেজিতে বলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। মানে সমাপিকা ক্রিয়া কি? মানে সমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। আর দেখে এখানে আছে সমাপিকা, সতে সমা, সতে সমাপ্ত, অর্থাৎ সমাপিকা ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সমাপ্ত হয়। সমাপিকা ক্রিয়া, সতে সমাপ্ত, এরকমভাবে মনে রাখবা, তাহলে তোমাদের কোনোদিন ভুলবা না যে ভাইয়া কি সতে সমাপিকা ক্রিয়া, সতে সমাপ্ত, অর্থাৎ সমাপিকা ক্রিয়া দিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। তারপরে এই বিষয়ে আছে অসমাপিকা ক্রিয়া, যেটা ইংরেজিতে তোমরা বলো যে নন ফাইনাইট ভার্ব। মানে নন ফাইনাইট ভার্ব কি বা অসমাপিকা ক্রিয়াটা কি? অর্থাৎ এই যে ক্রিয়া দিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, বা সেটাই হলো অসমাপিকা ক্রিয়া। ধরো আমি দুটো শব্দ দেখি, করলে, করব, এই যে দুটো বাক্য লিখলাম, করলে আর করব, করলে আর করব। এই করলে কিন্তু অসমাপিকা ক্রিয়া, আর এই করব কিন্তু সমাপিকা ক্রিয়া। দেখো, এই করলে দিয়ে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, বা এটা হওয়ার পর আরো কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এটা হলো অসমাপিকা ক্রিয়া। আর করব হলো সমাপিকা ক্রিয়া। ধরো আমি একটা বাক্য লিখি যে সে কাজটি করলে,
সে কাজটি করলে, এই যে একটা বাক্য লিখলাম, সে কাজটি করলে, এই বাক্যটা দিয়ে কি বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হলো? অবশ্যই না। যে সেই কাজটি করলে কি ভাই, সেই কাজটি করলে কি? সেই কাজটি করলে আমি যাব, সেই কাজটি করলে তুমি আসবে, সেই কাজটি করলে আমরা মুভি দেখতে যাব, তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। কিন্তু এই বাক্যে সে কাজটি করলে, এই বাক্যে কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না। তাহলে এই করলে হলো অসমাপিক ক্রিয়া। তারপরে যে করব, আমি কাজটি করব, আমি কাজটি করব। এই যে আমি কাজটি করব, এই বাক্যটা তোমরাই বলো, এই বাক্য দিয়ে কি বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। আমি কাজটি করব, এটা বলার পর কি আরো কিছু শোনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে? অবশ্যই না। আমি কাজটি করব, এটা একটি সমাপিক ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়া দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, এবং এটা হলো করব, এই ক্রিয়া দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। সাধারণত অস্বাভাবিক ক্রিয়াগুলো যেতে, খেতে, হতে এগুলো হয়। তবে কিছু প্রত্যয় আছে যেগুলো দেখে অসমাপিক ক্রিয়া চেনা যায়। আমি সেগুলো তোমাদের দিতেছি। সমাপিক ক্রিয়া কিন্তু সহজ। পৃথিবীর এমন কোনো বাক্য নাই যেই বাক্যে সমাপিক ক্রিয়া থাকে না। পৃথিবীর সব বাক্যে সমাপিক ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না। পৃথিবীর সব বাক্যে সমাপিক ক্রিয়া থাকে। আর সমাপিক ক্রিয়া সহজ ভাইয়া, সমাপিক ক্রিয়া দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে ফিনিশ হয়ে যাবে। এখন সতে সমাপিক ক্রিয়া, সতে শব্দ, তোমরা যেটা জানো। এখন আমি দেখাবো যে অসমাপিক ক্রিয়া মনে রাখার কিছু প্রত্যয় আছে, বা এই অসমাপিক ক্রিয়ার শেষে কিছু প্রত্যয় আছে, যে প্রত্যয়গুলো দেখে এগুলোকে আইডেন্টিফাই করা যায় যে এগুলো হলো সমাপিক ক্রিয়া। দেখো, এ, ইয়া, তে, ইতে, তে, ইতে, লে, ইলে, এই সকল প্রত্যয় বাক্যের শেষে যদি তোমরা দেখো, তাহলে সেটা নিঃসন্দেহে তোমরা সমাপিক ক্রিয়া ধরে নেবে। অর্থাৎ সাধারণত সমাপিক ক্রিয়া শেষে সাধারণত এই সকল প্রত্যয় থাকে, যেমন এ, ইয়া, তে, ইতে, লে, ইলে। সমাপিক ক্রিয়ার শেষে সাধারণত এই সকল প্রত্যয় থাকে। যেমন ধরো করিয়া, করিয়া, এই বাক্যে কোন প্রত্যয় যুক্ত হয়েছে তোমরা বলো? এই বাক্যে এই ইয়া প্রত্যয় যুক্ত হয়েছে, করিয়া। এই বাক্যে কিন্তু ইয়া প্রত্যয় যুক্ত হয়েছে। কোন প্রত্যয় যুক্ত হয়ে যাবে? করিয়া। যেমন আমি কাজটি করিয়া। বাক্য দিয়ে কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে? অবশ্যই হয় নাই। আমি কাজটি করিয়া, ভাই আমি কাজটি করিয়া কি? আমি কাজটি করিয়া চা খেতে যাব, আমি কাজটি করিয়া দোকানে যাব, তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। তাহলে এটা কোন প্রত্যয়টা ব্যবহৃত হলো? ইয়া প্রত্যয়টা ব্যবহৃত হলো। ভাইয়া তোমরা এই প্রত্যয় যে 6টা প্রত্যয় আছে, এই 6টা প্রত্যয় মুখস্থ করে রাখবা, যে সাধারণত অসমাপিক ক্রিয়া শেষে তে, ইতে, এ, ইয়া, লে, ইলে প্রত্যয় যুক্ত থাকে। বাস। তারপরে দেখো, চললে। দেখো চললে, এই জায়গায় কিন্তু লে প্রত্যয় যুক্ত আছে। চললে কি? ট্রেনটি চললে, ট্রেনটি চললে, ট্রেনটি চললে। এই যে একটা বাক্য লিখলাম যে ট্রেনটি চললে, এই জায়গায় কিন্তু লে প্রত্যয় যুক্ত আছে, লে প্রত্যয় যুক্ত আছে, অর্থাৎ এটা হলো অবশ্যই অসমাপিক ক্রিয়া। এই ট্রেনটি চললে কি ভাইয়া? ট্রেনটি চললে আমরা বাদাম কিনবো, ট্রেনটি চললে আমরা আচার কিনবো, ট্রেনটি চললে আমরা একটা মুভি দেখবো, একটা গান শুনবো, এগুলো হলো সমাপিক ক্রিয়া। ট্রেনটি চললে গান শুনবো, গান শুনবো, এইটা হলো চললে হলো অসমাপিক ক্রিয়া, এই শুনবো হলো সমাপিক ক্রিয়া। বাট ট্রেনটি চললে গান শুনবো, এটা দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। অর্থাৎ আশা করি তোমরা যে প্রত্যয়গুলি দেখে তোমরা অসমাপিক ক্রিয়া আইডেন্টিফাই করবে, আশা করি বুঝতে পারছো যে এ, ইয়া, লে, ইলে, তে, ইতে প্রত্যয়গুলো দেখে তোমরা অসমাপিক ক্রিয়া আইডেন্টিফাই করবে। আশা করি তোমরা সবাই এই যে আজকের যে বেসিক জিনিসপাতি, যে বাক্যের যে বেসিক জিনিসপাতি, আজকে আমরা কি পড়লাম ভাইয়া? আজকে আমরা পড়লাম যে বাক্য কি, বাক্য সাধারণত পদের সমন্বয়ে গঠিত হয়, তারপরে বাক্যের ভাষার বৃহত্তম একক, ক্ষুদ্রতম একক কি, তারপরে বললাম যে বাক্যের একটি সার্থক বাক্যে যে 3টি গুণ থাকা দরকার, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তারপরে আমরা বললাম যে সমাপিক ক্রিয়া এবং অসমাপিক ক্রিয়া কি। আজকের ক্লাসটা আমরা আর বাড়াবো না, আজকের ক্লাসটা এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা যে বাক্য অর্থের দিক দিয়ে 3 প্রকার, সরল, জটিল, যৌগিক, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং যে গঠনগুলো অর্থাৎ স্ট্রাকচার, যে সরল বাক্যের স্ট্রাকচার, জটিল বাক্যের স্ট্রাকচার, যৌগিক বাক্যের স্ট্রাকচার, এগুলো বিস্তারিতভাবে করব।
তো আজকের ক্লাসটা যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি করে লাইক কমেন্ট করিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।